সত্যি কথা বলতে একটা বাড়িঘরকে সুন্দর পরিপাটি রাখার দায়িত্ব কিন্তু একজন গৃহিণীর পরেই কিন্তু বর্তায়। নমস্কার আমার প্রিয় ইউটিউব পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আমি সুপ্রিয়া, আমি তোমাদের সবাইকে আমন্ত্রণ জানাই নাসিকের ঘরকন্যার আরেকটি নতুন ব্লগে। যে যে প্রান্ত থেকে আমার ভিডিওটি, আমার ব্লগটি দেখছো, আশা করছি তোমরাও সবাই অনেক ভালো আছো। প্রতিদিন কোনোদিনও কারোর এক যায় না, কিন্তু আমাদের প্রতিটা কাজ কিন্তু প্রতিদিন একই থাকে, শুধু এক ছুটির দিন ছাড়া। ছুটির দিনে কাজের রুটিনটা একটু এদিক ওদিক হয়ে যায়, সেটা আমাদের নিজস্ব একটা ব্যক্তিগত ব্যাপার। আমরা কি করে সেই সময়টাকে, ছুটির দিনের সময়টাকে কাটাবো। কিন্তু ছুটির দিন ছাড়া অন্যান্য দিনগুলো যে যেমনই জায়গায় থাকুক না কেন, সে বাড়িতে, হোটেলে, যেখানে থাকুক না কেন, সবই কিন্তু একই প্যাটার্নেরই চলে। আমার তো সেটাই মনে হয়। কিন্তু একঘেয়েমি কিন্তু একদমই লাগে না। আমার তো মনে হয় যে প্রতিদিনকার কাজের মধ্যে কোনো কিছু একঘেয়েমি নেই। সেই সকালে ওঠার থেকে রাত পর্যন্ত একই কাজ। আমার মেয়ের আজকে এখনও শরীরটা ঠিক হয়নি, ওই জন্য ইচ্ছাকৃতভাবে বড়টাকে স্কুলে পাঠাইনি। তাও একবার বলছিল মাম্মা আমি যেতে পারবো, কিন্তু আমি কোনো রিস্ক নিইনি। ভাবলাম যে না, সামনেই পরীক্ষা, আজকের দিনটা একটু ভালো করে আরাম করে নিই, কালকে থেকে তো এমনি স্কুলে যেতে হবে। আমি দেখো ওষুধটা দিয়ে দিলাম, আর টিভি তো অলরেডি চলবে। সেই সকালে ঘুম থেকে ওঠার থেকে একদম রাত্রির পর্যন্ত কন্টিনিউ কিন্তু টিভি চলবে। মাঝে মধ্যে আমিও বসে বসে একটু দেখি। আমি মাঝে মধ্যে বলি একটু আমার প্রোগ্রামগুলো লাগা, একটু গোপাল ভাঁড় লাগা, আমার গোপাল ভাঁড় দেখতে বেশ ভালো লাগে। বললাম মাম্মা এখন না, এখন তুমি আমি যেগুলো দেখছি সেইগুলো দেখো। বাধ্যতামূলকভাবে মেয়েরা যা পছন্দ করে তাই একটু দেখতে হয়, কিন্তু তাতেও কিন্তু বেশ মজা লাগে। জীবনটাকে কি করে চালাবো, কি করে সুন্দর বানাবো, সেটাও কিন্তু সম্পূর্ণ নিজেদের উপরেই কিন্তু নির্ভর করে। আজকে সকালবেলা ছোটো মেয়েকে যখন ছাড়তে গেছিলাম, প্রচুর বৃষ্টি। নাসিকে তো এখনও কন্টিনিউ বৃষ্টি হয়ে চলেছে, এই মুহূর্তেও কিন্তু বৃষ্টি হচ্ছে। দেখো বাইরে গাছপালাগুলো কেমন নড়ছে। বৃষ্টি হচ্ছে বলে কি মানুষের কাজ বন্ধ হয়ে গেছে, খাওয়া বন্ধ হয়ে গেছে? কিছুই কিন্তু না। হ্যাঁ, বৃষ্টি হচ্ছে বলে একটাই শুধু অসুবিধা, জামা কাপড় শোকানো। এইটাই হচ্ছে সবথেকে বড় অসুবিধা। তাছাড়া কিন্তু কোনো কাজ কিন্তু কারোরই বন্ধ হয় না, একটু কম আর বেশি সবারই কিন্তু করতে হচ্ছে। আমার কর্তামশাই সেই অফিস যাচ্ছে, মেয়েরা সেই স্কুলে যাচ্ছে, আমি সেই ডেলিকার কাজ করছি, কিন্তু বারে বারে জামা কাপড়গুলো কখনো একটা ধরে একটু বাইরে দিচ্ছি হাওয়া বাতাসটা লাগার জন্য, আবার কখনো বেশি বৃষ্টি হলে র্যাক ধরে আমি ঘরের ভেতরে রাখছি, আবার জামা কাপড় বেশি হয়ে গেলে এদিক ওদিক মেলাচ্ছি। এই একটা কিন্তু বড় ঝঞ্ঝাট। কিন্তু সমস্ত ঋতুই তো আমাদের পছন্দের ঋতু হবে তার কোনো মানে নেই। কিন্তু জীবনে বাঁচতে গেলে সব ঋতুরই কিন্তু আনন্দ উপভোগ করতে হয়। সেরকমই আমাদের প্রতিদিনকার দিনটা কিন্তু যে খুব ভালো হবে তারও কিন্তু কোনো মানে নেই। ভালো মন্দ সব কিছু নিয়েই আমাদের প্রতিদিনটা কিন্তু চলে। কিছুদিন আগের ব্লগে তোমাদের আমি বলেছিলাম একটা বাস্তব কথা। এই যে মানি প্ল্যান্টের গাছ দুটো দেখছো, আগেও বলেছি, আজকে আর একবার বলছি। এই দুটো কিন্তু এই যে জ্যামের কাচের ডাব্বা হয় তার মধ্যে রাখা, আর এটা টিভির সামনে রাখা ছিল, টিভি ক্যাবিনেটের একদম সামনে। 2-3 বছর ধরে কিন্তু ওইখানেই রেখেছিলাম। সে জেরামকার গাছ 1 ইঞ্চিও কিন্তু বাড়িনি। আর এখন মাস 2-3 এই টেবিলের পরে রাখছি, ডাইনিং টেবিলটার পরে। আর মাঝে মধ্যে তখনও জল পাল্টাতাম, এখনও জল পাল্টাচ্ছি, কিন্তু তখন গাছ বাড়িনি। গাছ যেরকম সেরকম ছিল, কিন্তু যবে থেকে এই ডাইনিং টেবিলের পরে রেখেছি তবে থেকে কিন্তু গাছের যে একটা সৌন্দর্যতা সেটা কিন্তু পুরো পাল্টে গেছে। আমার খুব ভালো লাগে গাছগাছালি যদি একটু চকচক থাকে দেখতে। বেশ মাঝে মধ্যে এদেরকে কিন্তু চান করাই। তোমরা কারা কারা গাছগাছালিকে মাঝে মধ্যে একটু চান করাও, অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। আমার কথা বলার মানটাই এটাই হলো, দেখো এই গাছগুলোকে কিন্তু সামান্য একটু পরিবর্তন করে সেই ঘরের মধ্যে কিন্তু টিভির ক্যাবিনেটের থেকে ডাইনিং টেবিলের পরে রেখেছি। পার্থক্য এটাই, এক জায়গা দিয়ে পরিবর্তন করে আর এক জায়গায় রেখেছি, যেখানে সামান্য হলেও একটু সূর্যের আলোটা গাছদের লাগছে। সেরকমই আমাদের জীবনটাও কিন্তু তাই। একটু সামান্য মাঝে মধ্যে যদি আমাদের জীবনে একটু পরিবর্তন আসে তাতে কিন্তু মন্দ হয় না। তার জন্য যে অঢেল টাকা পয়সা দরকার হয় তা না, ঘর দোরকে সারাদিন যদি কাজকর্ম করি সেটাও কিন্তু না, কিন্তু ঘরের ভেতরকার যে সময়টা আমরা কাটাই তার মধ্যে যদি একটু আমরা হাসি খুশি থাকি, একটু পজিটিভভাবে থাকি, তাহলে কিন্তু পরিবর্তন আসবেই আসবে। অন্য কিছুর পরিবর্তন না হোক, মানসিক পরিবর্তন অবশ্যই কিন্তু আসবে, আর সেটাই সবথেকে বড়। কলকাতাতে আমার মার পায়ের এমন অবস্থা, শরীরটা কিন্তু খুবই খারাপ। এদিকে আমার কর্তামশায়ের কোমরের অবস্থাও খুবই খারাপ, প্রতিদিন ফিজিওথেরাপি করতে যাচ্ছে। আমার বড় মেয়ের শরীরটা খারাপ, তার মানে বুঝতেই পারছো আমার কি অবস্থা। কিন্তু দেখো, সেই আমি ভিডিও করছি তোমাদের কাছে, ভিডিও প্রতিদিন ঠিক 5টার সময় চলে আসছে। আশা রাখছি 5টার সময় পৌঁছানোর জন্য তোমাদের কাছে। রান্না বান্না করছি, কাজবাজ করছি, খাওয়া দাওয়া করছি, সব কিছুই কিন্তু করছি, কোনো কিছুই কিন্তু থেমে নেই।
থেমে আছে আমার মনটা। একদিকে আমার কর্তামশাইয়ের শরীর খারাপ, সেই দিকেও আমার একটু যেমন মনটা পড়ে আছে, অন্যদিকে আমার মার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ। শরীর খারাপ মানে হলো পা এত পরিমাণে ব্যথা, আমার মার হাঁটা চলা প্রায় বন্ধ হয়ে গেছে। তাহলে তোমরাই বুঝে নাও যে পায়ের অবস্থাটা কতটা পরিমাণে খারাপ না হলে একটা মানুষের হাঁটা চলা বন্ধ হয়ে যায়। তাহলে আমি কিছুই করতে পারবো না, আমার কাছে কিছু নেই, কিন্তু শুধু ঠাকুরকে ডাকতে পারি যে সব কিছু যেন ঠিকঠাক করে দেয়। আমি সবসময় ঠাকুরকে এটাই বলি যে যে যেখানে থাকুক না কেন ভালো থাকুক, সুস্থ থাকুক। কারণ আমার পক্ষে এখন এখানে ছেড়ে ওখানে যাওয়া সম্ভব না, আর কিছু করাও আমার হাতের মধ্যে নেই। তাহলে আমি করবোটা কি? একমাত্র উপরওয়ালাকে ডাকা ছাড়া আমার আর কিন্তু কোনো কিছু করার মতন ক্ষমতাই নেই। প্রতিদিনকার মতো আজও কিন্তু সেই কাজ করি, কিন্তু আগে যেমন খুব দৌড়ে দৌড়ে কাজ করতাম যে করতেই হবে, বারবার ঘড়ির দিকে তাকাতাম, এখন কিন্তু আমি তা করি না। বহু মাস হয়ে গেছে, আমার ভিডিওগুলো দেখলে তোমরা দেখতেই পাবে যে আমি বহু মাস ধরেই কিন্তু খুব রিল্যাক্সে কাজবাজ করি। বেশি দৌড়ে কি হবে? কিছুই হবে না। একটা গাডারকে আমরা যদি লম্বা করে টানি, আস্তে আস্তে কী হবে, গাডারটা একটু লম্বা হবে ঠিকই, খানিকক্ষণ পরে সে গাডারটা না ফেটে যাবে। কি লাভ হবে? আমিও সেটাই মানি। দৌড়াতে দৌড়াতে এমন পরিস্থিতি হয়ে যাবে যে আমারই শরীরটা খারাপ হয়ে যাবে, তখন সংসারটা হয়ে যাবে পুরো অচল। আমার মেয়ে দুটো তো ছোট, তারা কি করবে, কি খাবে, কি করবে, কেমনভাবে সব কিছু করবে? তাহলে সব কিছু ভেবেই আমি নিজেকে পরিবর্তন করেছি। কোনো কিছু পরিবর্তন আমার হাতের মধ্যে নেই, কিন্তু নিজেকে পরিবর্তন কিন্তু নিজেকে আমরা করতেই পারি। দেখো বেগুন ভাজা ভেজেছিলাম স্কুলে দেওয়ার জন্য। বড় মেয়ের তো যেতে পারলো না, ছোটো মেয়ে বললো মাম্মা না, আমাকে বেগুন ভাজা দিও না, তুমি ওর থেকে আমাকে স্কুলে আচার দিয়ে পরোটা দিয়ে দাও, তাও খাবো। আমার ছোটো মেয়ে না বেগুন ভাজা একদমই পছন্দ করে না, ও অনেক কিছুই খেতে চায় না, কিন্তু কি করবো বলো, জোর করে তো কাউকে খাওয়ানো যায় না। একটা সময় পর্যন্ত জোর করে খাওয়াতাম, আর এখন যদি ওকে জোর করে খাওয়ায় ও বমি করে দেয়, তাহলে আমার দরকার নেই। যে ঠাকুর যে ফুলে সন্তুষ্ট, ও যা যা খেতে পছন্দ করে সেইগুলো যদি আমি রান্না করি, খেলে খায়, না খেলে এদিক ওদিক করে ঠিক পেটটা অন্তত ভরে যায়। প্রতিদিনকার মতো আজও খুব সুন্দর দুটো কমেন্টস তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। প্রথম কমেন্টসটি লিখেছে এক্সপ্লোরের শিলা দিদিভাই। এক্সপ্লোরের শিলা দিদিভাই লিখেছে, সুপ্রিয়া তোমার ভিডিওটা দেখলাম, খুব ভালো লাগলো, চায়ের রঙটাও কিন্তু দারুণ হয়েছে। হ্যাঁ দিদিভাই, আমি আগে দুধ চা না একদমই করতে পারতাম না, কিন্তু এখন রিসেন্ট মাঝে মধ্যে দুধ চাটা খাই তো লোভের জ্বালায়, এখন কিন্তু ভালোই পারি। এর মধ্যে আছে ভাত না পায়েস। বৌদি বান্ধবী যাওয়ার সময়, মানে ব্যাঙ্গালোর যাওয়ার সময়, ট্রান্সফার হয়ে গেল ব্যাঙ্গালোরে, তো ওখানে যাওয়ার সময় আমাদের 3 জনকে নলের গুড় দিয়ে গেছিল। সেই গুড়ের পায়েস কালকে করেছিলাম রাত্রিবেলা, তো কেউই খাইনি, সেরকমভাবে রাখা আছে। তো এটা গুড়ের পায়েসটা করলে একটু শুকিয়ে যায়, অল্প একটু দুধ আছে বাটিতে, এটা একটু গরম করে নেব। গুড় কিন্তু এখানে পাওয়া যায় না। কিছুদিন আগে কলকাতায় গেছিল, সেই কলকাতার থেকে কিন্তু গুড় নিয়ে এসেছিল। আর দেখো সেই গুড় আমাদের 3 বান্ধবীর কপালে ছিল। এই জন্য কথাতে আছে বন্ধুরা, কপালে যেটা থাকবে সেটা হবেই, আর যেটা কপালে থাকবে না, হাজার চেষ্টা করি না কেন সেটা কিন্তু একদমই হবে না। এবছর গুড় খাওয়া হয়নি। কর্তামশাইকে অনেকবার বললাম অনলাইনে নাও, অনলাইনে নাও। যখন কর্তামশাই লাস্টের দিকে অনলাইনে নিতে গেল, এমন এমন গুড় দেখাচ্ছিল, সেগুলো দেখে ভক্তি লাগছিল না খাওয়ার জন্য, ওই জন্য নিলাম না। কিন্তু দেখো আমার কপালে ছিল বছরের একদম শেষের দিকে গুড় খেতে পারবো, সে সরাসরি হোক আর সরাসরি না হোক, মানে কারোর মাধ্যমে হোক, সেই কিন্তু গুড় পেলাম। আর গুড়ের কিন্তু পায়েসও বানালাম, অদ্ভুত হয়েছে পায়েসটা। এই পায়েসটা যে এত সুন্দর হবে সত্যি আমি বুঝতেও পারিনি, আর আমি এটাও জানতাম না যে এই বছর আমি গুড়ের কোনো কিছু খেতে পারবো, আমার কপালে হবে কি হবে না, কিন্তু আলটিমেট কিন্তু আমি খেতে পারলাম। আর আমি কপাল জিনিসটা কিন্তু খুবই মানি, আর এমন না যে কপাল ধরে আমি বসে থাকবো, সেই কাজটা হয়ে যাবে, কর্ম করে যেতে হবে, অটোমেটিক ফল পাওয়া যাবে। এবার পড়া যাক দ্বিতীয় কমেন্টসটি। দ্বিতীয় কমেন্টসটি লিখেছে নুপুর দিদিভাই। নুপুর দিদিভাই দিল্লিতে থাকে। আমি এই প্ল্যাটফর্মে যখন কাজ করতে এসেছি তখন থেকে কিন্তু নুপুর দিদিভাই আমার ভিডিও দেখে। আর সবসময় কমেন্টস করা হয় না ঠিকই, কেউই করতে পারে না, কিন্তু নুপুর দিদিভাই যখনই ভিডিও দেখে মাঝখান দিয়ে কিন্তু ঠিক সময় পেয়ে আমাকে কমেন্টস করে, আমার বেশ ভালো লাগে। তো দিদিভাই লিখেছে এই বর্ষার সময় কিন্তু পেট খারাপ হওয়ার সুযোগ সুবিধাটা বেশি পরিমাণে হয়, তো হতে পারে তোমার মেয়ের পেট ব্যথা হচ্ছে, মানে পেটে ইনফেকশনও হতে পারে। হ্যাঁ গো দিদিভাই, আমারও তাই মনে হচ্ছে, আর ও খুব উল্টোপাল্টা জিনিস খায়। আরও তার সাথে সাথে লিখেছে ঠিক হয়ে যাবে, একটু ডাক্তার দেখাও। অসংখ্য ধন্যবাদ দিদিভাই, তুমি যে আমার সাথে এখনও পর্যন্ত আছো, এইভাবেই থেকো, আর এরকমভাবে আশীর্বাদ ও ভালোবাসা দিয়েছো। যে বন্ধুরা আমার ভিডিও দেখে কমেন্টস করেছো তাদের সবাইকে অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা, আর যারা শুধু ভিডিও দেখেছো তাদেরকেও অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আমার মেয়ের যে পেটটা ব্যথা হচ্ছে আমি নিজেই জানি, ও এত পরিমাণে চটপটা জিনিস খেতে পছন্দ করে, মাঝে মধ্যে বলে মাম্মা তুমি সরো, আমি পিৎজা বানাবো, আমি এটা বানাবো, আমি সেটা বানাবো।
আমি মাঝে মাঝে না বিরক্তি হয়ে যায় যে একটা মানুষ কী পরিমাণে এত মশলাপত্রের জিনিস, মশলাপত্র না, দেখো পিৎজা বানাতে গেলে বিভিন্ন ধরনের সস হ্যানা ত্যানা সবই কিন্তু আমার কাছে আছে, আমি কিন্তু জেনে বুঝে শিখি না। কিন্তু আমার মেয়ে যেহেতু এখন শিখে গেছে, ও মাঝে মধ্যে সন্ধ্যাবেলায় ওর বাতিক লাগে, বলে মামা তুমি সরো আমি করছি, তুমি সরো আমি করছি। আমি যতই না বলি না কেন, আমার নায়ের কথা নাই থেকে যায়, ও ওর মতন ঠিক কিন্তু করে নেয়। আমাকে শুধু বলে যে তুমি গ্যাসটা অন্তত জ্বালিয়ে দাও। গ্যাসটা আমি এখনও ওকে জ্বালাতে শেখাইনি, ও করে, আমি পাশে দাঁড়িয়ে থাকি। ছোট মানুষ কী আর করবো বলো, তো হতেই পারে এরকম, কিন্তু কিছুই করার নেই। আমাদের বড় মানুষ, আমাদের দেখাশোনা ওদের, মানে ওদেরকে দেখবো, এটাই আমাদের দায়িত্ব। তা আমি 2-3 দিন দেখলাম আগের থেকে একটু ইমপ্রুভ হয়েছে। আর এখন সামনেই পরীক্ষা এসে গেছে বলে ইচ্ছা করে আজকে স্কুলে পাঠাইনি, কিন্তু পরীক্ষা এসে গেছে এখন, তারপর থেকে তো স্কুলে পাঠাতেই হবে। তো যাই হোক, এরকম ভালো মন্দ সব কিছু নিয়েই কিন্তু আমাদের দিন। আজকে দেখো আমি টক ডাল বানালাম। টক ডাল হলে আমার 2 মেয়ের কিন্তু আর কিচ্ছু লাগে না, তার সাথে সাথে সয়াবিনও বানাবো। আর ঘরে ছিল এই 3টে মাত্র ডিম, 3টে ডিমই অল্প একটু ফুলকপি দিয়ে বানাচ্ছি। ছোটোবেলায় সপ্তাহে 1 দিন মাত্র 2 টাকা করে আমার বাবা দিত, আর সেই 2 টাকা জমিয়ে রাখতাম, পুরো সপ্তাহভর ওই 2 টাকা খরচা করতাম। এখন যখন আমার মেয়েদেরকে আমি বলি যে আমাকে 2 টাকা মিলতো, ওরা হাসে, বলে কি মামা 2 টাকায় কী হয়, 2 টাকাতে একটা চকলেটও পাওয়া যায় না। কিন্তু সেই 2 টাকায় তখনকার যুগে কিন্তু অনেক কিছু কিনতাম, একটু একটু করে কিনতাম, আবার পয়সা রেখে দিতাম, আবার কিনতাম। এইগুলো যখন আমার মেয়েদের গল্প করি, ওরা এত হাসে, আমারও কিন্তু সেই পুরনো কথাগুলো মনে পড়ে যায়, আর তখনও কিন্তু আমি খুব হাসি। তা যাই হোক, ছোট ছোট অনেক কথা তোমাদের সাথে মাঝে মধ্যে ভিডিও দিয়ে আমি শেয়ার করি, আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে আমার কথাগুলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানিও। মোটামুটি সব রান্নাবান্না শেষ। এখন আমি প্রতিদিনকার মতন আজ কিন্তু এই অ্যালোভেরা জেলটা মাখতে বসে গেলাম। এই অ্যালোভেরা জেলটা মাখা যে কত ভালো, যেদিনকে আমি না মাখি সেদিনকেও রেজাল্টটা বুঝি, আর যেদিনকে মাখি সেদিনও কিন্তু রেজাল্টটা বুঝি। ফাঁক পেলেই আমি কিন্তু বসে পড়ি এটা মাখতে। তোমরাও কিন্তু মাখার চেষ্টা করো, এতে স্কিন বেশ ভালো থাকে। আজকে দুপুরে যা যা বানিয়েছি তোমাদের এক ঝলক দেখালাম। এই দেখো ডাল আছে, সয়াবিনের তরকারি আছে, এই যে ডিমটা বানিয়েছি, ডিমের কালারটা কিন্তু দারুণ হয়েছে। আর এটা কিন্তু পুরোপুরি দুবেলার। আর সকালে যে বেগুন ভেজেছিলাম এই বেগুন, আর তার সাথে তো রুটি ভাত তো আছেই। ভালো মন্দের আজকের এই দিনটি এখানে সমাপ্ত করছি। হাতে এখনও অঢেল সময়, সব কাজ কমপ্লিট। তাহলে বন্ধুরা, আজকে ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্টস করে পাশে থেকো। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ব্লগে। ততক্ষণের জন্য নমস্কার।